গুড মর্নিং বন্ধুরা, আমি অস্মিতা আবার এসে গেছি অনেক দিন পর তোমাদের কাছে। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো বাইরে ঝলমলে রোদ উঠেছে, খুব হাওয়া, প্রচন্ড ঠান্ডা। দুদিন ধরে ঠান্ডাটা আবার খুব পড়েছে, বর্ষা বৃষ্টি কাটিয়ে উঠে, মানে শীতের বর্ষা কাটিয়ে উঠে। তো আগামী 2 সপ্তাহে শুনছি শৈত্যপ্রবাহও চলবে। তো সবাই খুব সাবধানে থেকো, খুব ঠান্ডা পড়তে পারে। তো ঠান্ডাটা বেশ এনজয়ও করছি। আমার তো এমনিতেও খুব একটা ঠান্ডা লাগে না জানো, তো তবু বেশ এইটুকু ঠান্ডা ভালোই লাগছে। আমার আবার ঠান্ডার দিনে সবচেয়ে বেশি প্রবলেম হয় এই হাওয়াটা। হাওয়াটা আমার মোটেও ভালো লাগে না। হাওয়াতে না এত ঠান্ডা, হাওয়াতেই ঠান্ডাটা বেশি লাগে, এমনিতে কিন্তু অত ঠান্ডা লাগে না। হাওয়া দিলে পরে একটু রোদেও দাঁড়ানো যায় না। তো না, আজ এখন ডেলি ব্লগ নিয়ে আসিনি, একটু গল্প করবো তোমাদের সাথে। তো ডেলি ব্লগে আমার দেখানোর মতো কি বা আছে বলো? আমি তো ওই রোজ একই, এই রান্না করে গেছে দিদি, এই করে নিজে করলে সেগুলো দেখাতে ভালো লাগে। কাল সানডে আছে, আগামীকাল সানডে। আগামীকাল চেষ্টা করব নিজে রান্না করার, তোমাদের সাথে শেয়ার করার। তো চলে এলাম সকালের ব্রেকফাস্ট নিয়ে। আজকে ব্রেকফাস্টে আছে গোলা রুটি, ধুয়ো বেরোচ্ছে দেখতে পাচ্ছ। আর এখানে আছে আমার ফেভারিট কফি, সেটাও ধুয়ো বেরোচ্ছে। ধুয়োটা বেশিক্ষণ থাকবে না, কারণ খুব ঠান্ডা, খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যেতে পারে। তো খেতে খেতে তোমাদের সাথে গল্প করি। তো আমি তো এতদিন আসিনি, তোমরা কে কেমন ছিলে অবশ্যই কমেন্ট করে জানিও। আসিনি কেন সেটা বলি, এমন কিছু কারণ না। প্রথমত তো প্রথম দুদিন আসতে পারিনি, মানে মঙ্গলবার আমার ব্লগটা তৈরি করাই ছিল, সেটা ছাড়া হয়নি। মঙ্গলবার মনে আমি লাস্ট এসেছিলাম, মঙ্গলবার লাস্ট আমার ব্লগ গেছে। 25 তারিখ দিদি ভাইয়ের অ্যানিভার্সারি ছিল, সেদিনই আমার লাস্ট ব্লগ গেছে। তো সেদিনে সারাদিনের সবকিছু ভিডিও আমি করেছি, কিন্তু বুধবার সেটা আপলোড করার টাইম পাইনি। কেন টাইম পাইনি? এদিকে এত মাইক বাজছিল, বুঝতেই পারো 26শে জানুয়ারি ছিল, তোমাদের উইশও করা হয়নি প্রজাতন্ত্র দিবসের। তো সেই জন্য এত মাইক বাজছিল, তো আমি আর ভিডিও এডিট করে উঠতে পারিনি। আর শরীরটাও ভালো লাগছিল না, এত চিৎকার চেঁচাম, বলি না যে অপারেশনের পরে না আমার এত চিৎকার চেঁচামেচি আওয়াজ একদম ভালো লাগে না, মানে খুব কষ্ট হয়। তো কি করবো, আওয়াজ থাকবে, আমার জন্য তো আর কেউ আওয়াজ করা বন্ধ করবে না, যে যার কাজ সে করবে। এবং এটা আবদার করাটাও অন্যায় আবদার হবে। তো সেই জন্য আর হয়নি। বুধবার গেল, এটা বৃহস্পতিবার, যেহেতু বুধবার কিছু শ্যুট করিনি, বৃহস্পতিবার কিছু আপলোড করিনি। তো বৃহস্পতিবার ভেবেছি বুধবার মঙ্গলবারটা আপলোড করবো, এইবারটা ওইবার, এইবারটা ওইবার, আজ না কাল করে 3-4 দিন লেট হয়ে গেল। আজ শনিবার চলে এলাম তোমাদের কাছে। তো আগে আমি অপারেশনের আগে আমি শুক্রবার গল্প বলতাম তোমাদের, একটা করে নিজেরই লাইফ স্টোরি, হ্যাঁ বলতাম। তো সেই দিনটা আবার ফিরিয়ে আনবো কিনা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। যে এখন তো আমি প্রায় ডেলি দিচ্ছি মোটামুটি, মাঝে 2-1 দিন হয়তো গ্যাপ হয়ে যায়। তো আবার সেই রকম শুক্রবারে তোমরা যদি গল্প শুনতে চাও অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। একটু খেয়ে নিই, ঠান্ডা হয়ে যাবে। তো আজকেও ভাবলাম জীবনের একটা খুব, দেখবে ভালো দিক খারাপ দিক সবকিছুই না মানুষের শেয়ার করলে, অন্য মানুষের শুনলে সেগুলো ভালো লাগে, বা সেগুলো থেকে তারাও শিক্ষা নিতে পারে। তো সেরকমই একটা জীবন, আজকে আমাদের জীবনের একটা গল্প তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের আগেও বলেছি বন্ধুরা, আমরা বিয়ের পরে কয়েকটা বছর খুব কষ্ট করেছি, অনেক রকমভাবে, আর্থিকভাবে, আরো অন্যান্য সব রকম কষ্ট তো দেখো মানে ক্যামেরার সামনে বলা যায় না, সেগুলো উজ্জ্বলই থাক। তবে যেটুকু বলা যায়, যেটুকু শেয়ার করা যায়, নিশ্চয়ই তোমাদের সাথে আমি গল্পগুলো শেয়ার করবো, তোমাদেরও ভালো লাগবে। যে আজকে আমি একদিনে এখানে এসে দাঁড়াইনি, যেখানটা আমি দাঁড়িয়ে আছি। তো খুব ভালো কিছু অ্যাচিভ করেছি আমি বলবো না, খুব বেশি কিছু পেয়েছি, বেশি কিছু করেছি সেসব আমি বলতে চাই না, বলবো না, আমি করিনি সেরকম বেশি কিচ্ছু অ্যাচিভ করিনি। কিন্তু যেটুকু করেছি না, তাদের সেইটুকুনির পেছনে আমার আর বিজয়ের অনেক কষ্টের দিন আছে, অনেক। মানে সেই কষ্টগুলো এমনও দিন গেছে, কারোর সাথে সেই কষ্টগুলো দুজনের সাথে শেয়ার করে রাতে চোখের জল ফেলে শুয়ে পড়েছি, কারোর সাথে শেয়ার করিনি। তো সেরকম কষ্টের দিনে কিছু ভালো মানুষকে পাশে পেয়েছি, কিছু খারাপ মানুষকে পাশে পেয়েছি, যারা আমাদের খারাপ সময় ভালোবেসে, ভালো দেখিয়ে, কিছু ভালো জিনিস দেখিয়ে বা কিছু খারাপ ইসে করে ব্যবহার করে, হ্যাঁ বোঝাতেও চেয়েছে যে ভালো চাই, আবার ব্যবহারে বুঝিয়েছে যে না ভালো চাই না। আবার সেই মানুষগুলো যখন আমাদের জীবনে একটা স্থিতি এসেছে, ভালো জায়গায় এসেছে, তখন লোকের কাছে বলে বেরিয়েছে যে আমরা নাকি খারাপ ছিলাম, তারা আমাদের জন্য অনেক করেছে। তো সেই রকমই একটা মানুষের একটা ফ্যামিলির গল্প আছে তোমাদের বলি। অনেকেই আমার ব্লগ দেখে, অনেকে হয়তো রিলেট করতে পারবে, চিনতে পারবে। তো আমার কিছু এসে যায় না, আমি আজকে জীবনে যে জায়গায় এসে দাঁড়িয়ে গেছি না, কি আমায় কি বলবে না বলবে, আমার কোনোদিনই এসে যেত না জানো তো। আমি ছোটোর থেকে যে খুব পড়াকু স্টুডেন্ট ছিলাম তা নয়, পড়াশোনায় আমি খারাপ ছিলাম না কোনোদিনও, পড়াশোনায় আমার মাথা কিন্তু কোনোদিন খারাপ ছিল না, আমি ফাঁকিবাজ ছিলাম, চিরকাল আমি ফাঁকিবাজ ছিলাম, পড়াশোনা করিনি বলতে পারো। কিন্তু আমার বাবা আমাকে পড়াতো, মাও পড়াতো, মা হিস্ট্রি জিওগ্রাফি এগুলো পড়াতো, বাবা পড়াতো। বাবা কিন্তু সবসময় বলতো যে পড়াশোনার না করার মতন মাথা কিন্তু তোর নয়,
তুই ফাঁকিবাজ করবি না। যাকে একটা পড়া দুবার মুখ বলে দিলে মনে থেকে যায়, সে কি করে পড়াশোনা করে না, ফাঁকিবাজি করে? হ্যাঁ, এটা তো হতে পারে না। তো এরকম বলতো বাবা। বিজয় এখনো বলে যে আমরা পড়াশোনা গদে বাঁধা বইয়ের মধ্যেই রেখে গেছি, তোমার জীবনটা কিন্তু গদে বাঁধা বইয়ের থাকেনি। হ্যাঁ, আমার জীবনটা গদে বাঁধা বইয়ের শিক্ষায় থাকেনি এই কারণে, যেহেতু আমাদের বাড়িতে বইয়ের বিজনেস, আমরা অনেক রকম বই পড়েছি ছোট থেকে, গল্পের বই। আমার আবার না ছোট থেকে জানো তো বুক অফ নলেজটা পড়ার খুব নেশা ছিল, মানে জেনারেল নলেজের বইগুলো আমি খুব পড়তাম, যার জন্য আমি অনেক কিছু, এখন হয়তো অনেক কিছু ভুলে গেছি, তবুও অনেক কিছু মনে থাকে যেগুলো চট করে আমাদের পড়ার বইতে থাকে না। তো কোন কথা বলতে কোথায় চলে যাচ্ছি, এটা আমি করি, তোমরা জানো। তবু তোমরা আমাকে ভালোবাসো, এটাই আমার ভালো লাগে। জীবনে অনেক রকম দিন আসে, জীবনে চলার পথে অনেক রকম মানুষের সাথে পরিচয় হয়। তো যারা জীবনে আমাদের সাথে খারাপ ব্যবহার করেছে, তাদের হয়তো আমরা দোষারোপ করি যে খারাপ করেছে। কিন্তু একটা জিনিস বলো তো, সত্যি তারা যদি সেই খারাপটা না করতো, আমরা কি জীবনে একটু ভালোভাবে এগিয়ে যেতে পারতাম? পারতাম না। কিন্তু তো ভালো মানুষরা তো ভালো ব্যবহার করে, কিন্তু যারা জীবনে খারাপ করেছে, খারাপ সময় আমাদের জীবনে এনে দিয়েছে, তাদেরকেও আমি ধন্যবাদ জানাই যে তারা সেই খারাপ সময়টা দেখিয়েছিল বলে জীবনে অনেক কিছু শিখেছি। হ্যাঁ, খারাপ সময় থেকে বেশি কিন্তু শেখা যায়। ভালোবাসার মানুষরা কিন্তু ভালোই বাসে। যেমন ধরো, আমাকে যে ভালোবাসে সে কিন্তু আমার আঘাত দেবে না, আমার খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে দেবে না, আমাকে চেষ্টা করবে আগলে আগলে রাখার, আমাকে ভালো রাখার। তো যত আমি ভালো থাকবো, আমি কিন্তু খারাপের থেকে যে এক্সপিরিয়েন্স সেটা পাবো না। তো সেই জন্য আমাদের জীবনে খারাপ মানুষের আসার খুব দরকার আমি মনে করি। খারাপ মানুষরা জীবনে আসা দরকার, তাদের জন্য আমরা জীবনে অনেক কিছু শিখতে পারি। তো সেরকমই একজনের গল্প বলি। তো গল্পটা শুরু করি। গল্প না, সত্যি ঘটনা, বললামই সত্যি ঘটনা। আমার বিয়ের পরে আমি কোয়ার্টারে থাকতাম, তোমরা জানো, আরও একটা ফ্যামিলির সাথে। বিয়ের কয়েক মাসের মধ্যেকার ঘটনা। আমার তো জুলাই মাসে বিয়ে হয়েছে, তোমরা জানো। আর এটা হচ্ছে এপ্রিলে পয়লা বৈশাখের পরের ঘটনা, পয়লা বৈশাখের পরের দিনের ঘটনা। না, আমাদের বইয়ের দোকান হালখাতা হয় কলেজ স্ট্রিটে, তোমরা যারা জানো তারা জানো, কলেজ স্ট্রিটে বই পাড়া আছে, সেখানেই আমাদের দোকান, বাপের বাড়ির। তো হালখাতার পরে অনেক মিষ্টি থাকে, আর আমি মিষ্টি খেতে ভীষণ ভালোবাসি। প্রথম বছর বিয়ে হয়েছে, বাবা মা ফোন করে বাবা বললো যে হ্যাঁ রে, তোদের পর, তখন আমি দুর্গাপুরেই ছিলাম, তখন তো সবসময় পার্মানেন্ট আমি দুর্গাপুরে থাকতাম না, আসা যাওয়া করতাম, সোদপুরে থাকতাম, দুর্গাপুরে থাকতাম, বেশিটা সোদপুরেই থাকতাম। ওই কয়েকদিনের জন্য বা এক মাসের জন্য হয়তো এলাম, আবার চলে গেলাম, এরকম ভাবে ছিলাম প্রথম 1.5 বছর। তো তারপর বাবা ফোন করে বললো, মারও খুব আসার ইচ্ছা। এবার বাবা মার মেয়ে বিয়ে দেওয়ার পরে যেটা হয়, জানোই যে সব বাবা মা যারা আমার মতন মেয়ে, তারা তো বুঝবেই, বা যারা যে বাবা মারা আমার ভিডিও দেখো তারা জানো যে মেয়ের নতুন বিয়ে দেওয়ার পরে সব বাবা মারই সাথ থাকে যে মেয়ে আমার কোথায় সংসার করছে, কোথায় রান্না করছে, কোথায় খাচ্ছে থাকছে, সেটা দেখার ইচ্ছা থাকে। এবার শ্বশুরবাড়ি তো আমার কাছেই ছিল, শ্বশুরবাড়িতে তো এমনি আমি থাকলে পরে সন্ধ্যাবেলা বাবা মা যেত, দেখা করতো, আবার চলে আসতো, কাছাকাছি ছিল। তো সেটা তো দেখেই যে জানি। তো দুর্গাপুরে তো দেখেনি কোনোদিনও যে আমি কোথায় থাকি, কি রান্না করি, এটা সব বাবা মার সব থাকে। তো বাবা একদিন ফোন করে বললো যে পয়লা বৈশাখের আগ দিয়েই বললো, মাও বললো, বাবাও ফোন করে বললো যে হ্যাঁ রে, পয়লা বৈশাখের মিষ্টিগুলো তোরা তো এখন আসবি? না বাবা, এখন তো যাওয়া হবে না। আর আমি মার্চ মাসের মাঝখানের দিকেই গেছিলাম দুর্গাপুরে, আর এপ্রিলে 1 মাস মতো ছিলাম, তারপর এপ্রিল মাসের শেষ দিকে মনে আমি চলে এলাম। তো বললো যে যাবি, আসবি এদিকে? বললাম না, এখন তো বাবা আসা হবে না। তো বললো তাহলে মিষ্টিগুলো, তুই তো এত মিষ্টি খেতে ভালোবাসিস, তোর প্যারা মিষ্টি, আমি প্যারা মিষ্টি, কড়া পাকের মিষ্টি খেতে আমি ভীষণ ভালোবাসি, তোর এত প্যারা রয়েছে, কাজু বরফি রয়েছে, তো কি করি বলতো? তা আমরা কি যাব? এবার কোনো বাবা মা যদি আসতে চায় তার মেয়ের কাছে, মেয়ে কি পারে বলতে যে না এসো না? তার থাকার জায়গাটা যেরকমই থাকুক না কেন, যদি কুড়ে ঘরও হয়, আমি যদি ভুল না বলি বন্ধুরা, যদি মেয়ের কুড়ে ঘরও হয়, মেয়ে কিন্তু কখনো চাইবে না যে তার বাবা মা না আসুক, সে কিন্তু চাইবে যে হ্যাঁ আমার বাবা মা আমার কাছে আসুক। তখন আমার বিয়ে হয়ে 6 মাস মতো হয়েছে। হ্যাঁ, তো 6 মাসও বোধহয় কমপ্লিট হয়নি, যাই হোক আমি এক্সাক্ট গুনে বলতে পারছি না, যাই হোক তো তোমরা গুনে নাও, ওই রকমই হবে যে কমাসই হোক। তো তখন মা বাবাকে কি বলা যায় যে না এসো না, আমি একটা অন্য ফ্যামিলির সাথে থাকি, তারা সেই রকম মানুষ নয়? বলা যায় না। যেরকমই হোক না কেন, যাই হোক না কেন, তোমার বাড়িতে যদি কেউ আসতে চায়, যে কোনো কেউ, আমার বাবা মা বলে না, যে কোনো কেউ, তুমি কিন্তু কখনো বলতে পারবে না যে না এসো না, না আমার বাড়িতে এসো না। তা আমিও সেদিন দাঁড়িয়ে সমস্ত প্রতিকূল পরিস্থিতিকে ভুলে গিয়ে বলেছিলাম হ্যাঁ এসো। হ্যাঁ, তো আমার বাবা মাও তো আমাকে জন্ম দিয়েছে, হ্যাঁ তারা আমার বাবা মা, আমার কথা থেকে তারা বুঝবে না যে আমার কথার
সুরেই বুঝে যাবে যে কি সমস্যা আছে। তো বাবা বলল যে তুই চিন্তা করিস না, আমরা সকালবেলার বাস ধরে যাব, মিষ্টিগুলো দেবো, হ্যাঁ একটু খাওয়া দাওয়া করে জামাই তোর সাথে গল্প করে আমরা বিকেলের বেলা চলে আসবো। এখন হয়তো যাই বন্ধুরা, সব প্রয়োজনে যেতে হয় ডাক্তার দেখাতে, ডাক্তার দেখানোর জন্যই যাই, বাকি অন্য কোনো কারণে যাই না। কিন্তু যারা দুর্গাপুরের ডিস্টেন্সটা জানো, সোদপুর 24 পরগনা থেকে দুর্গাপুর, আগরপাড়া সোদপুর থেকে দুর্গাপুরের ডিস্টেন্সটা জানো, তারা জানো যে একদিনে এসে হয়তো ফিরে যাওয়া যায়, যায় না আমি বলবো না, কিন্তু প্রচন্ড কষ্টকর জার্নি হয় সেটা। যেখানে আমার মা একরকম মানে অস্টো আর্থারাইটিসে এবং আর্থারাইটিসে চলাফেরা করতে পারে না বললেই চলে, শুধু সংসারের কাজটুকু করা, এটা ওটা করা। শেষ দিকে তো খুবই কষ্ট ছিল আমার মা। তো আমার বহুদিনের পুরনো বাত আর্থারাইটিস, অস্টো আর্থারাইটিস জানো, এটা মারাত্মক যন্ত্রণাদায়ক রোগ এটা তো ছিল। সেই মানুষটা বাসে করে 4 ঘন্টা 3.5 তখন তো 3.5-4 ঘন্টা লাগতো প্রায়, তো এসে আবার একটু থেকে খেয়ে দিয়ে আবার 3.5-4 ঘন্টা জার্নি করে চলে যাবে, হ্যাঁ সেটা কিন্তু পসিবল না। তো যাই হোক আমি বললাম যে হ্যাঁ এসো। তো বাবা মাও বুঝলো যে আমার হ্যার মধ্যেও একটা কিন্তু কিন্তু ভাব আছে। তো তা সত্ত্বেও আমি বিজয়কে বললাম, তো বিজয় তো পুরো সিচুয়েশনটা জানতো কি হতে পারে কি হবে। হ্যাঁ মানে ও তো যাদের সঙ্গে ছিলাম আমি তাদের কথা বলছি, তাদের তো আমার থেকে বেটার চিনতো এবং জানতো যে কি হতে পারে ঘটনাটা, বা কতটা আমার বাবা মারও কতটা কষ্ট হতে পারে সেটা কিন্তু ও প্রথমেই আঁচ করেছিল। আমার বয়সটা কম ছিল, আমি বুঝতাম না, আর আমি না এখনো, তখন বলে না এখনো, চট করে যে কোনো মানুষ আমার সাথে হেসে যদি ভালোভাবে কথা বলে না, আমি তাকে মন প্রাণ সব দিয়ে ফেলি। তো যেটা আমার সবচেয়ে বড় ভুল, আগেও একদিন তোমাদের বলেছি যে আর এখন চেষ্টা করি মন না লাগানোর। মানুষকে আমি চট করে খারাপ ভাবতে পারি না, প্রথমেই মানুষকে আমি ভালো 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 বলে ফেলি, তারপরে যখন দেখি সে স্বরূপটা ধারণ করে তখন আর আমি সহ্য করতে পারি না। এটা আমার খুব বিশাল ধরনের একটা প্রবলেম। আমি চেষ্টা করি যে কোনো মানুষকে প্রথম থেকেই ভালো না ভাবার, তো পারি না। তো যাই হোক, স্বরূপটা বিজয় জানতো, যার জন্য ও কিন্তু কর রাজি ছিল। হ্যাঁ ও কিন্তু সেই জিনিসটাকে খুব ভালোভাবে নিতে পারেনি যে আমার শ্বশুর শাশুড়ি আসবে, তারা যদি কোনো রকম ভাবে অপমানিত হয় সেটা আমার অপমান, আমার খারাপ লাগবে। তো তা সত্ত্বেও বররাজি সত্ত্বেও আমার মুখের দিকে তাকিয়ে ও কিছু বলেনি, কিন্তু আমি বুঝতে পেরেছিলাম ওর কথাবার্তাতে, আমি কিছু বুঝতে পেরেছিলাম যে ও চাইছে না। মানে চাই না চাওয়ার কারণটা কিন্তু এই নয় যে আমার বাবা মাকে ভালোবাসে না বা আমার বাবা মার প্রতি ওর কোনো দায়িত্ব কর্তব্য নেই, তা নয়। সময়ের সাথে সাথে আমার জীবনের গল্পগুলো জানলে বুঝতে পারবে যে আমার ফ্যামিলিতে আমার বরের মানে বিজয়ের অনেক বড় অবদান আছে। সেটা আমার বাবা, ভাই, আমার মা যতদিন ছিল, আমার মা তো ভীষণই ভালোবাসতো ওকে। হ্যাঁ আমার বাবা মা সবসময় ওকে বড় ছেলের মতন ভালোবেসেছে। যে কোনো কিছু ডিসিশন নিতে হলে ওকে আগে জানিয়েছে যে কি করব, ভাইয়ের পড়াশোনা থেকে শুরু করে সব কিছুতে ওকে আগে জানানো হয়েছে যে কি হবে কি করব তুমি বলো। হ্যাঁ তো ওর প্রায়োরিটি আমাদের বাড়িতে প্রচুর। তো সেইখানে দাঁড়িয়ে তারপরে বলি, ভেজানো কথা বললে না ভীষণ দেরি হয়ে যায়, তারপরে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। হ্যাঁ তা যাই হোক বলতে থাকি, আমি তো গুছিয়ে কথা বলতে পারি না, একদিক থেকে আরেক দিকে চলে যাই জানোই। হ্যাঁ তো ক্ষমা ঘেন্না করে দিও তোমাদের বান্ধবীকে। তো যাই হোক এবার তো বললো এরকম হলো, তো বাবাও বুঝতে পারলে। এবার মা বাবা তো আশাই করে এসেছিল, কিছু জামা কাপড়ও গুছিয়ে নিয়ে এসেছিল যে সেদিনটা আমার কাছে থাকবে। খুব খারাপ লাগে, চোখে জল এসে যায় যে আজ আমার সব আছে, আমার মা নেই এসে থাকার মতো। বাবা আসে মাঝে মাঝে, খুব কম। কিছু মনে করো না বন্ধুরা যে গলাটা একটু ভারী হয়ে গেল। তো সেই দিনের কথাটা মনে পড়লে না খুব খারাপ লাগে যে দিন চলে যায়, মানুষগুলো থাকে না মানুষ। তো সরি, কিছু মনে করো না। তো গুছিয়ে জামা কাপড় একদিনের জন্য এনেছিল যে সেই দিনটা হয়তো থেকে পরের দিন চলে যাবে। তো আমি মাটন রান্না করলাম মা বাবার জন্য, জীবনে প্রথমবার রান্না করলাম। আমার মা তো আমাকে দিয়ে কোনোদিন কিচ্ছু করায়নি, আমি চার ভাত ছাড়া কিছু করতে পারতাম না। তো জীবনে প্রথম বাবা মার জন্য ডাল, ভাজা, মাংস, চাটনি রান্না করেছিলাম। ডাল ভাজা করেছিলাম না মনে পড়ছে না, যাই হোক মাংস আর চাটনিটা করেছিলাম, এটা আমার মনে আছে। খাসির মাংস আর চাটনি, প্রথমবার সেটা জীবনে বাবা মাকে রান্না করে খাওয়াকে। বাস ধরে বাবা মা এলো, বাবা মা আর ভাই। আমার ভাই 9-এ পড়ে, হ্যাঁ 9-এ পড়ে, 9-এ পড়ে। আমার যখন বিয়ে হয়েছে আমার ভাই তখন 9-এ পড়ে। তো এলো, আসার পরে এরকম
কথাবার্তা মিষ্টি নিয়ে এলো। ব্যাগটা দেখে আমি বুঝতে পারলাম যে ওরা একদিনের জন্য জামা কাপড় নিয়ে এসেছে, কিন্তু মুখে বলছে না। যে যদি আমরা বলি যে থেকে যাও তাহলে থেকে যাবে, আর মুখে বলছে না আমরা এখান থেকে দীঘা চলে যাবো ভাবছি। এখান থেকে দীঘার বারবার বিজয়কে জিজ্ঞাসা করছে যে বিজয় আমি একটু জামা কাপড় নিয়ে এসেছি, একটু দীঘা যাবো। আমার তো এখন কদিন পয়লা বৈশাখের পরে আমার বাবার একটু চাপটা কম হয়ে যায়, বিজনেসের চাপটা কম থাকে, তো দীঘা চলে যাবো, দুদিন দীঘা টিঘা ঘুরে। কিন্তু আমি তো বুঝতে পারছি এবং বিজয়ও বুঝতে পারছে যে ওদের কিন্তু দীঘা যাওয়ার প্ল্যান ছিল না, ওদের প্ল্যান ছিল আমার কাছে একদিন থাকার। তো যাই হোক, দিলাম খেতে, দিলাম করলাম, খাওয়া দাওয়া করলো বাবা মা, ভালো খেলো, গল্প গুজব করলাম, সারাদিনটা কাটালাম। বিকেলবেলা 4টে 4:30 সময় বাবা মা চলে গেল বেরিয়ে। দীঘা তো ওদের যাওয়ার প্ল্যান ছিল না, তো ওরা দীঘা যাবে কেন, ওদের তো আমার কাছে থাকার কথা ছিল। কিন্তু আমি এত অপারগ ছিলাম এবং কিছু খুব ভালো মানুষদের সাথে বাস করতাম, যার জন্য আমি সেদিন আমার বাবা মাকে একটা রাতের জন্য আমার কাছে রাখতে পারিনি, একটা রাত পারিনি। আমার ছোট ভাইটাও তো আশা করে এসেছিল দিদি জামাইবাবুর সাথে থাকবে, প্রথম এসেছিল দুর্গাপুরে, ওরও সেই আশা থাকেনি। তো মিথ্যা কথা বলবো না, আজ সেই সময়ও কিছু ভালো মানুষ সে মানে সহানুভূতি এবং ভালো কিছু পেয়েছিলাম,